হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ছড়াকার কবি সর্বানন্দ মণ্ডলের অনবদ্য ছন্দ ঝংকারে আজও আকৃষ্ট বর্তমান প্রজন্ম। আমাদের প্রত্যেকেরই শৈশব একটি স্মৃতির মণিকোঠা। সেই ছোটবেলা থেকেই বাবা মা আত্মীয় পরিজনদের আদুরে আবদার, দেখি একটি ছড়া বলো তো, তোমার পছন্দের একটি কবিতা আবৃত্তি করে শোনাও তো। অর্থাৎ ছড়া কবিতা ছোটবেলায় কেউ কখনো 1-2 লাইন মুখস্থ করেনি বা বলেনি, এরকম একটি শিশু কোথাও খুঁজে পাওয়া ভার। সেই আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, রাশিয়াই হোক আর আমাদের গোটা ভারতবর্ষেই হোক, সে যে কোনো ভাষাভাষী হতে পারে, কিন্তু এই ছড়া কবিতার ট্র্যাডিশন আজও প্রবহমান। যদিও অনেকে আক্ষেপের সুরে বলে ফেলেন, আমার ছেলে বা মেয়েকে ঠিক সময় দেওয়া যাচ্ছে না বা হয়ে উঠছে না বিভিন্ন কারণে। তথাপি প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষ কখনো চাইলেও ছড়া কবিতাকে মুছে দিতে পারবে না, যতই মস্তিষ্কে চিপ বসানো হোক, অত্যাধুনিক ভিডিও গেমস ইত্যাদি খেলা হোক। কিন্তু প্রত্যেকটা শিশুর শৈশব দুধে ভাতে ছড়া কবিতায় আনন্দমুখর হয়ে থাকুক, আজও এটাই চায় সভ্য সমাজ। তাই তো আজও প্রবহমান রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, শেলি, কিটস, বায়রন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে আব্দুল গাফর চৌধুরী, মিহির দেবের মতো কবিরা। তবে কবিতার পাশাপাশি নাটক, গল্প, উপন্যাস এসবের গুরুত্বও অপরিসীম। সাহিত্য চর্চা এজিটি লাইভ 24/7 আজকে আমাদের এই ধারাবাহিক নিবেদন এমন একজন সাহিত্য ব্যক্তিত্বকে নিয়ে যিনি বাস্তবেই প্রচার বিমুখ, কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে নীরবে রচনা করে চলছেন অজস্র মজার মজার ছড়া কবিতা। তাছাড়াও ওনার গল্প লেখনীর ধার এতটাই উজ্জ্বল, কখনো মনে হয় একটা লোকের এত প্রতিভা কিভাবে চেপে রাখছেন। তাই আমাদের প্রয়াস কবির অন্যান্য সৃষ্টিশীল সাহিত্য চর্চার দিকগুলি ধাপে ধাপে উন্মোচন করা। প্রযুক্তির জায়গায় থাক, আধুনিক যুগের যাত্রা অনেক অতীতের কথা। মানুষ প্রতিদিন আরও অত্যাধুনিক হওয়াটাই স্বাভাবিক পরিবর্তিত পরিস্থিতিতে। তাই বলে আহার বিহার, শিল্প, সাহিত্য চর্চা ইত্যাদিকে বিসর্জন দিয়ে হতে পারে না। কবি সর্বানন্দ মণ্ডলের চেহারার মধ্যেই একটা বিশেষ চমক আছে। সদা হাস্য, কৌতূহলী, চঞ্চল শিশুর মতো মন। আরও যখন তখন ছড়া বৃষ্টির কায়দায় ঘণ্টার পর ঘণ্টা চালিয়ে দিতে পারেন বাক্যালাপ ছন্দে, একদম পাকাপাকিভাবে। রাজ্যের বেশ কয়েকটি প্রথম সারির দৈনিক পত্রিকায় ওনার ছড়া, কবিতা, প্রবন্ধ ইত্যাদি আগেও প্রকাশিত হতো। ইদানিং তা আরও ব্যাপকভাবে হচ্ছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার প্রতাপগড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক কবি সর্বানন্দ মণ্ডলের কণ্ঠে আজ আমরা শুনব উনারই বেশ কয়েকটি স্বরচিত কবিতা, ছড়া এবং অন্যান্য অনেক কিছু মজাদার গল্প ইত্যাদি। সাহিত্যের আসরে এইচটি লাইভ 24/7। আশা করি কথা অনেক নর্মাল স্ট্যান্ড আপ করলে অসুবিধা হয় কিনা দেখেন তো। না না বেশি গরম লাগেনি? না চলবে, হবে না? আচ্ছা, নমস্কার। আমরা আজ কথা বলছি আমাদের রাজ্যের প্রখ্যাত একজন ছড়াকার এবং বিশেষ করে প্রবন্ধকার এবং কবি, লেখক এবং সামগ্রিকভাবে একজন প্রখ্যাত শিক্ষাবিদ। উনি ওনার চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন আজ বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু ওনার সাহিত্য চর্চা উনি নিরন্তর নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই উপলক্ষে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজ এজিটি লাইভ 24/7 পর্দায় শ্রদ্ধেয় শ্রী সর্বানন্দ মণ্ডল মহাশয়। এই উপলক্ষে আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদেরকে ওনার মূল্যবান সময় থেকে অনেকটা গুরুত্বপূর্ণ সময় বের করে আমাদের কাছে আমাদের ডাকে সাড়া দিয়ে উনি এসেছেন, উপস্থিত হয়েছেন। ওনার নাম শ্রী
সর্বানন্দ মণ্ডল মহাশয়। সর্বানন্দ মণ্ডল মহাশয়, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এজিটি লাইভ 24/7 এর পর্দায়। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব, আপনার এই যে ছড়া লেখার অভ্যাস, এটা কবে থেকে শুরু হয়েছে? আমার ছড়া লেখার অভ্যাস মূলত 80-র দশক থেকে। 80-র দশক থেকে শুরু হলেও আমি ওই সময় এই ছড়া লেখাটাকে এরকম গুরুত্ব দেইনি। যখন মনে ধরছে তখনই আমি লিখে ফেলছি একটা কাগজে, লিখে আবার এটাকে এই একটু কিছুক্ষণ রেখে দিলাম 2 দিন, এরপরে আর এই ছড়ার প্রতি আমার গুরুত্ব ছিল না। বা এভাবেই আমি পরবর্তী সময়ে আমি এই ছড়াটার জন্মমাত্র বুঝতে পারলাম ভালোভাবে, তখনই আমি এই সংরক্ষণ করার চেষ্টা করলাম। ঠিক এভাবে এই আজ পর্যন্ত এখনো লেখালেখি করে চলেছি। আমরা দীর্ঘক্ষণ আলাপচরিতায় ব্যস্ত থাকবো, মত্ত থাকবো। দর্শক মন্ডলী যারা আছেন ওনারা যথেষ্ট উদ্বেলিত হবে আজকের এই আলোচনায়, ওনারাও সমৃদ্ধ হবে, ঋদ্ধ হবে। বিশেষ করে আজকের প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তারাও যথেষ্ট মজা পাবে, এবং এই মজার উৎসটা হচ্ছে আপনার স্বরচিত বেশ কিছু ছড়া কবিতা। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছাকাছি একটা ছড়ার বই বা কবিতার বই আপনার পাশে আছে, ওইখান থেকে যদি বিশেষ কিছু কয়েকটা ছড়া আমাদের পাঠ করে শোনান। অবশ্যই, যেহেতু ছড়া এখানে আছে, পাঠ করতে অসুবিধা নেই। আমি আমার যে নির্বাচিত ছড়া সংকলন তার থেকে আমি নিজেই পাঠ করে শোনাচ্ছি। আসলে ছড়া একটা এরকম জিনিস, এরকম একটা বিষয় যেটা পাঠ করলে এর থেকে রস উদ্ভাসিত হয়, যেটা মানুষ উপভোগ করে, তৃপ্তি পায়, এবং বারবার সেই ছড়া শুনতে এবং নিজে পাঠ করতে বা আবৃত্তি করতে বা অন্যদের পাঠ করে শোনাতে আগ্রহী হয়ে ওঠে। কারণ ছড়াটা এরকম যে শিক্ষার, আমরা জীবনে যত কিছু শিক্ষা লাভ করি না কেন, তার মধ্যে এরকম এটা যদি একটা আমরা অতিরিক্ত বিষয়ের উপর যদি আমরা মনোনিবেশ করি, তাহলে জীবনটা ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়। সেই কারণেই আসলে এই ছড়া লেখালেখি। তো যাই হোক, আমি একটা আমার এই নির্বাচিত ছড়া সংকলন থেকে আমি কয়েকটা ছড়া পড়ে শোনাচ্ছি। তাজা খবর। আসলে খবরাখবর, এই আমরা এখন যে যুগ করছে, এখন আমরা খবর উপর ভিত্তি করেই আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সব দিকে আমরা ধাবিত বা ধাবমান। তা আজকে এরকমই একটা যে জিনিসপত্র যেভাবে মূল্য ঊর্ধ্বগতিতে চলছে, সবজির বাজার যে আকার, দ্রব্যমূল্য হাত দিলে আগুনের শেখা লেগে যায়, ঠিক এরকমই একটি ছড়া। এটা হচ্ছে তাজা খবর। তাজা খবর, জবর খবর, জয়নগরে জ্যান্ত কবর। নিসিনপুরের শচীন বোস, গিন্নিকে দেয় কেবল দোষ। খিদিরপুরের অধীর দাস, বিষ পানে সে হলো নাশ। প্রতাপগড়ের প্রতাপ বাবু, গরমেতে হচ্ছে কাবু। বুলবাজারের ও কচুতে ধরছে পোকা দিনে রাতে। শিবু সরকার জিপ ড্রাইভার, উল্টালো জিপ 5টি বার। পুলিশ কর্তা হদিশ পেয়ে টিকি শুদ্ধ তাকে ধরে। 4 তারিখে বিকেলে বেলা ঢুকলো ডাকাত টাকার জলা। বস্তা ভরে অনেক নিল, খুলে দেখে বালিশ তুলো। আনন্দ ও মলয়নগর, মিছিলের কি লম্বা বহর। মাছি মারলো নিল জেলে, সেই পাড়ারই 3টি ছেলে। ধলেশ্বরের বলাই লোধে, জল মিশালো খাঁটি দুধে। জজ সাবে বিচার করে, ঘন্টা 2 হাজত ঘরে। একটা হাতির কি যে দশা, কামড়ে দিয়ে মারলো মশা। কাজল বেনের নন্দ কুরু, 7 চেপে রয় 2 মাস পুরু। ঢুকলি এলো একটি বাঘ, দোড়া কাটা 10টি দাগ। আরো আছে অনেক খবর, জবর খবর, টাটকা খবর। এটা
এটা আসলে সাময়িকী যেটা বর্তমানে যেটা হচ্ছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি তার উপরই। যেহেতু বিদ্যালয়ে সেগুলি সিলেবাস হিসাবে পড়ার ছড়া হিসাবে অনুমোদিত ছিল। সুকুমার রায়ের পরবর্তী সময়ে কিছু কিছু কবি ছিলেন, তাদেরও এই ছড়া বা কবিতা এগুলিও মানে সন্নিবেশিত করা হয়েছিল সিলেবাসের মাধ্যমে। ওই এদের কবিতা ছড়াও বেশ কিছু পেয়েছে, যেমন আমরাই পেয়েছি। যেমন আমরা ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছিলাম মদন মোহন তর্কালঙ্কারের যে কবিতা প্রভাতী। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে, ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভেওলি আসিয়া জুটিল, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন, শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পরে নিশুর শিশি, উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। এই যে ছড়াগুলা কত মানে মূল্যবান, সেগুলি এখন নেই, আদর্শ লিপিই নেই। তারপরে বিদ্যাসাগর মহাশয়েরও এইরকম অনেকগুলি ছড়া আমরা পড়েছি। তারপর যেমন বাদ্যযন্ত্রের নাম আমরা ছড়ার আকারে ছন্দের আকারে এগুলি আমরা পড়েছি। যেমন সেতার সানাই বাসি তানপুর আকারা, এসরাজ পবন ঢাক নাগারা ঢিকারা, বেহালা তবলা বিনা করতাল ঢোল, মৃদঙ্গ সারঙ্গ শঙ্খ জল জম্প খোল। এই যে যন্ত্রগুলির নাম কি সুন্দর ছন্দের আকারে এবং শুনতে কত ভালো লাগে, এবং এই যন্ত্রগুলির নাম মুখস্থ করতে একদম সহজ, যদি এই ছড়ার আকারে ছন্দে যদি আমরা এগুলি পড়তে পারতাম। এখনকার ছেলেমেয়েরা ওগুলি পায় না। তো সুতরাং না পাইলে ছেলেরা এই ছড়ার প্রতি আকৃষ্ট হবে কি করে? এখনকার ছেলেমেয়েরা তো ঘুম থেকে উঠে আগে আমার মোবাইল চাই, কি দেখে না দেখে এটা তার ব্যাপার, কিন্তু এতে সে বইয়ের লিখিত যে ছড়া বা কবিতা বা এই যে এই মোবাইল দেখার থেকে যে এই যে লিখিত আকারে যে বইটা, এই পাতাটাতে যে কি লেখা আছে সেটা এক নজর দেখলে কিন্তু সেটা সে দেখে ফেলতে পারবে। আর মোবাইলে এই মানে এই মোবাইল দেখতে গিয়ে এখনকার ছেলেমেয়েরা, বিশেষ করে শিশু কিশোররা, এই ছড়ার চেহারাই দেখতে পায় না, এবং এগুলি তাদের হাতের মুঠোয় না আসাতে এবং তাদের এটা পাওয়ার যে ব্যাপারটা সেটা আমাদের অভিভাবকদের মধ্যেও এই ব্যাপারটা তেমন উৎফুল্লিত হচ্ছে না। ফলে ছেলেমেয়েরা এগুলি পায় না, তাই তারা এখন ওই মোবাইলের দিকে দৃষ্টি। সুতরাং এটাতে কি দেখে না দেখে এটা তাদের ব্যাপার, এটা আমি আগে বলেছি। কিন্তু এই ছড়া যেহেতু তাদের কাছে নেই, তাই তারা এগুলির দৃষ্টিতে তারা নেই, তাই তারা এগুলি শিখতেও পারছে না। যেহেতু হাতের মুঠো পাচ্ছে না, তাই তারা এগুলো শিখতে পারছে না। তো এখন এই কারণে এই যে এখনকার যে ছড়ার যে জগৎটা, সেটা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই শুধু মোবাইলের কারণে, বিভিন্ন মিডিয়ার কারণে, টিভির কারণে এটা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা সেই সাবলীলভাবে, নর্মালিভাবে, স্বাভাবিকভাবে তারা এই ছড়াটা যেহেতু তারা পায় না, তাই তারা এই ছড়ার কল্পনাও করতে পারে না আসলে ছড়াতে কি আছে বা এটা কিরকম। ফলে সেই আগের থেকে বর্তমান পর্যন্ত মাঝের যে গ্যাপটা, সেটাতে বিশাল ব্যবধান হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দূরত্ব এত বেড়েছে যে তাদেরকে কি করে এই ছড়ার জগতে আবার ফিরিয়ে আনা যাবে, কিংবা কবিতার জগতে তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে, সেটা আমার মনে হয় যে এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবু যারা সাহিত্যকে ভালোবাসেন, ছড়াকে আজও আগলে ধরে রেখেছেন, কবিতাকে আগলে ধরে রেখেছেন, তাদের প্রচেষ্টায় কিছুটা হলেও সেটা আবার বাড়িতে ঢোকার রাস্তায় বাড়ির মালিকের সঙ্গে দেখা হয়েছে। উনি অতিথিকে আপ্যায়ন করলেন। কিভাবে আপ্যায়ন করলেন শুনুন। আসুন আসুন বসুন,
আমার বাড়ির অতিথি আজ কি ভাগ্যিস বলুন। আসুন আসুন বসুন, শাক করেছি পালং পাতার, সাথে দিয়েছি রসুন। আসুন আসুন বসুন, চিংড়ি মাছের লাউ করেছি, নাইবা ভালোবাসুন। আসুন আসুন বসুন, আতপ চালের ভাত করেছি, ভর্তা করেছি বেগুন। আসুন আসুন বসুন, বিষ কচুতে ঝোল করেছি, অনেক লেগেছে আগুন। আসুন আসুন বসুন, খাবার যদি নাই খাবেন এবার তবে চলুন। এই হচ্ছে আপ্যায়নের নমুনা। আরেকটা এখানে ঘুরে বালি একটা ছড়া আছে, এটাও একটা খুবই আনন্দ পাওয়ার ব্যাপার আছে এখানে। ঢাকা গিয়ে পাকা কলা কিনলো মামুন 2 হালি, বাড়ি এসে কি আনন্দ, সে কি ভীষণ হাততালি। কলা দই খই মুড়িতে আজকে দারুণ ফলার, অনেকদিন খাইনি সে এমন মজার আহার। ভাইকে ডাকে বোনকে ডাকে আহার করার তরে, মজা করে খাবে সবাই কলার ফলার করে। কিন্তু একই শক্ত কলা, যায় না কো তা ছোলা, কিংবা ফলার হচ্ছে না কো নরম দলা দলা। কিনলো যখন কলাগুলো রংটা ঠিক গিয়ে, দেখতে এলো জিভে জল, কিনে 16 টাকা দিয়ে। এখন থেকে আসল নয় মাটির তৈরি কলা, কলা কিনে বোকা বললো, যায় না কাউকে বলা। মনের ইচ্ছে মনেই রইল, না হলো খাওয়া ফলার। সেদিন থেকে মামুন মিয়ার শখ উঠেছে কলা, আর কলা খাবে না। কারণ ভুলে মামুন মিয়া যে মনে করছে এগুলি স্বাভাবিক কলা, নরমালি গাছের কলা, কলার রংটা তো ঠিক আছে, কিন্তু বাড়ি এনে দেখেছে এগুলি আসলে মাটির তৈরি কলা। রংটা কলার যে রং থাকে সেই রং দেওয়া, সে বুঝতে পারেনি আর তার খাওয়া হলো না। এখানে আরেকটা ছড়া আছে যে আগরতলা যখন প্রথম রেলগাড়ি আসবে, আমরা পত্র পত্রিকায় শুনতে পারলাম, জানতে পারলাম, তখন আমি একটা এই রেল গাড়িটা কেমন হবে আমাদের আগরতলায় আসলে তারপর ভিত্তি করে এই ছড়াটা লিখেছি। এটা আগরতলার মধ্যে এই রেলগাড়ির ছড়া আমি প্রথম লিখেছি। আচ্ছা। আর কোনো ছড়াকার বা কবি এই ধরনের কোনো লেখা লেখিনি। আমি যতগুলি লেখা লিখেছি সবগুলি রেলের লেখা, যতগুলি লিখছি, শুধু এটা নয়, আরো লেখা আছে আমার, আরো 5-7টা আরো লেখা আছে স্টেশনের দিয়ে, তারপরে এই রেল স্টেশনের যে দৃশ্যাবলী, তারপরে রেল চলার যে দৃশ্য, এরকম ভাবে আমার আরো 7-8টা শুধু রেলের উপর ছড়া লেখা আছে। তা আমি যেটা প্রথম লিখেছি সেটা একটু শোনাবার চেষ্টা করছি। পড়ছি সেদিন খবর কাগজ, আসবে নাকি রেলগাড়ি, তাহলে তো দিল্লি বোম্বে পারবো যেতে তাড়াতাড়ি। ভাগ্যগুণে আগরতলাতে আসেই যদি রেল, অটো রিক্সা বাস লরি সবকিছুই করবে ফেল। প্যাসেঞ্জার আসবে আবার পিঁপড়ে সারি ধরে, টিটি বাবু ঘুরবে তখন টিকিট চেকের তরে। লোক উঠবে লোক নামবে, সবুজ হবে সিগন্যাল, ঢকাটক ঢকাস ঢক ছাড়বে আগরতলা লোকাল। তাছাড়া তো মাল আসবে বস্তা কিংবা প্যাকেটে, সস্তা দামে খাবো কিনে টাকা না থাক পকেটে। সকালবেলা উঠবো রেলে, যাব ধর্মনগর গৌহাটি, আরো দূরে যেতে পারি কলকাতা কি নৈহাটি। পাহাড়পুরে চলবে গাড়ি, ঢকা ঢক শব্দ, বাহির পানে থাকবো সয়ে করবো না টু শব্দ। বিরবে যখন রেলগাড়িটা বনকুমারী স্টেশনে, প্যাসেঞ্জারের লম্বা লাইন দেখতে পাবো তখনে। কত সুখের স্বপ্নে বিভোর আছি দিনে রাত্রিরে, রেল চড়বো ভ্রমণ করবো দেখবো রেলের বাত্তিরে। এই হচ্ছে রেলগাড়ির লেখা। আচ্ছা মন্ডলবাবু, কবি সুকুমার রায় উনি বাচ্চাদের বিশেষ করে ছড়ার ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করে গেছেন, এবং এখনো যখন আমরা ছড়াকারের আদি অন্ত মনে পড়ে, আমরা সুকুমার রায়ের কথা আমাদের মনে পড়ে, ওনাকে আমরা ভুলতে পারি না এবং কখনো ভুলবে না কেউ। তথাপি আজকের সময়ে এই 2024-এ এসে কোথাও যেন মনে হচ্ছে
আজকের প্রজন্ম হয়তোবা তারা সেই ব্যাপারে এতটা ওয়াকিবহাল নয় যতটুকু ওয়াকিবহাল হওয়ার কথা ছিল। তো সেই দিক থেকে ছড়া তখনকার সময়ে যেরকম ছিল আর এখনকার সময়ে কিরকম আছে, এই প্রেক্ষাপটটা আপনি কিভাবে দেখছেন, বা এর থেকে উত্তরণের রাস্তাটা কি? ভালো প্রশ্ন করছেন। দেখেন, যে সময় সুকুমার রায় ওনার এই যে ছড়া যে ভান্ডার তিনি তুলে ধরেছেন বা লেখালেখি করেছেন ছোটদের জন্য, বিশেষ করে লেখাগুলি ছোটদের জন্য, তবে ছড়া ছোটদের জন্য হলেও বড়রাও পড়তে পারে এবং তারাও আনন্দ নিতে পারে। তো সুকুমার রায় যে সময় এগুলি লিখেছেন তার পরবর্তী সময়ে এই সুকুমার রায়ের যে ছড়াগুলি এগুলি খুব সুনামের সঙ্গে এগুলি প্রসারিত হয়েছিল এবং ঘরে ঘরে সুকুমার রায়ের এই ছড়া আবৃত্তি করেছে। কারণ তখন সুকুমার রায়ের যে ছড়াগুলি ছিল তৎকালে এত সমৃদ্ধ ছিল যে আর অন্য কোনো ছড়াকার এই ধরনের ছড়া রচনা করতে পারেননি, করেছেন কিন্তু সুকুমার রায়ের মতো এরকম জৌলুসী ভাবে হয়নি। অর্থাৎ যেটাকে বলা হয় অলংকার যুক্ত, কিংবা বলা যায় যে উনি ছোটদের দৃষ্টি লক্ষ্য করে তিনি এই ছড়াগুলি লিখেছিলেন। আর তখন আসলে এই ছড়াগুলি পড়ার বিশেষ কারণও ছিল এগুলি বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে এগুলি অনুমোদিত ছিল, অর্থাৎ পাঠ্যপুস্তকে এগুলি পড়ার জন্য সিলেবাস হিসাবে দেওয়া হয়েছিল। সেই জন্য এগুলি প্রতিটা ছেলেমেয়ে, ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষ করে দ্বিতীয় শ্রেণী থেকে বা প্রথম শ্রেণী থেকেই মন্দ কি যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা এগুলি পেয়েছে হাতের মধ্যে। যেহেতু দ্বিতীয় শ্রেণীতে যেটা ছিল ছড়া সেটা তো আর তৃতীয় শ্রেণীতে ছিল না, কাজে এইভাবে ক্লাস ভিত্তিক যখন একটা ছেলে বা মেয়ে সেই দ্বিতীয় শ্রেণী থেকে এই অষ্টম শ্রেণী পর্যন্ত সে পড়েছে সুকুমার রায়, তো বিভিন্ন ক্লাসে বিভিন্ন ছড়াগুলি পড়াতে সে সুকুমার রায়ের অনেকগুলি ছড়ার সঙ্গে সে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ সে সুকুমার রায়ের অনেকগুলি ছড়া সে পড়তে পেরেছিল এবং সেগুলি তাদের কাছে ভালো। সর্বানন্দ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এই যে বেশ কিছু ছড়া আমরা পাঠ শুনলাম, ঋদ্ধ হলাম, আমরা চাইছি, দর্শকরা চাইছে আপনার স্বরচিত আরো কিছু গুরুত্বপূর্ণ ছড়া আমাদেরকে আজকে কি শোনাচ্ছেন। দেখুন, একসময় আমাদের চিঠির প্রচলন ছিল, চিঠিপত্র লেখার প্রচলন ছিল, যার দ্বারা আমরা খবরাখবর আমরা নিতাম, কে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, বা জন্ম মৃত্যু বিভিন্ন রকমের খবর আমরা এই চিঠির মাধ্যমে। চিঠিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এক সময়, কিন্তু বর্তমানে আমরা কেউই চিঠি লিখি না। এই মোবাইলের কারণে আমরা এখন এই সেকেন্ডের মধ্যে আমরা খবর পৌঁছে দিচ্ছি এবং খবর পাচ্ছি, ফলে এখন চিঠি লেখার তাগিদ আর আমাদের মধ্যে নেই। এরকম যে চিঠি লেখার যে এখন নেই, এই তার উপর ভিত্তি করে আমি একটা লেখা লিখেছি। লেখাটা হচ্ছে, চিঠি লেখা নেই দেখা। চিঠি লেখা এখন আর নাই। চিঠিপত্র নেই প্রচলন, ঘরে ঘরে ফোন, পিউন এখন বড়ই বেকার, কারণ তবে শোন। চিঠি লিখে খবর নিত দেশ বিদেশের লোক, কেমন আছেন, কি করছো, ছিল লেখা থোক। জন্ম মৃত্যু, বিয়ে, বৌভাত, সব রকমের খবর এই চিঠিতেই যত্ন করে লেখা থাকতো জবর। মধুমাখা হাতের লেখা ভালোবাসার চিঠি, হাতে পেয়েই মনোযোগে পড়তো খুঁটিনাটি। চিঠিখানা হাতে পেয়ে সবাই দারুণ খুশি, পিউন বাড়ি আসছে দেখে খুশির নাচানাচি। ফোন এসে সব হলো মাটি, চিঠি লেখা ইতি, ফোনে ফোনে কথা বলে উল্টে গেল রীতি। ভুল করেও কেউ দেয় না চিঠি, নেয় না কোনো খবর, চিঠি নামক নারকটাকে মরতে দিল কবর। পিউন এখন বড়ই বেকার, বন্ধ চিঠি বিলি, ফোনে ফোনে কথা বলে কুশল চালাচালি। চিঠির কথা জানেও না,
নতুন মানুষগুলো যখন তখন মোবাইল ফোনে শুধুই হ্যালো হ্যালো। বাহ, বাস্তবিক। আরেকটা, যেমন আগের দিনে আমরা স্বাভাবিকভাবে চলাফেরায় যে আনন্দটা পেতাম, সেটা কিন্তু এখন নেই। এখন সবাই আর্টিফিশিয়াল এবং সব আমরা যান্ত্রিক যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, যার জন্য আমাদের স্বাভাবিকতাটা নেই। ওই তারপরে একটা লেখা, যেমন ছিল তেমনি থাক, যেমন ছিল তেমনি থাক, পৃথিম বাতি জ্বলতে থাক, যেমন ছিল তেমনি থাক, পুজোর ঘন্টা কাসর ঢাক, যেমন ছিল তেমনি থাক, খোকা খুকুর আদর ডাক, যেমন ছিল তেমনি থাক, বনের শেয়াল সিংহ বাঘ, যেমন ছিল তেমনি থাক, ঘরের দরজা শিশিং ফাঁক, যেমন আছে তেমনি থাক, ডাটা পালং কলমি শাক, যেমন ছিল তেমনি থাক, ছেলে মেয়ের মনের রাগ, যেমন আছে তেমনি থাক, পাড়াপড়শি মিলে থাক, যেমন ছিল তেমনি থাক, টাকা পয়সা জমিয়ে রাখ, যেমন ছিল তেমনি থাক, খেলায় জিতে দেখাও তাক, যেমন ছিল তেমনি থাক, নাচে গানে মেডেল পাক, যেমন ছিল তেমনি থাক, ছেলে মেয়ের হাত ডাক। ছেলেমেয়েরা আগে খুব হাত ডাক করতো, দৌড়াদৌড়ি ডাকাটাকি খুব ভালো লাগতো, এরকম আর কি, এরকম সরল আর কি। আর একটা, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন অনেক কিছু দেখি, অনেক রকমের স্বপ্ন দেখি, যেটা পরে ঘুম ভাঙলে আর আমাদের বোধগম্য হয় না বা আমাদের একটা স্মরণও থাকে না। এরকমই একটা স্বপ্নে ভ্রমণ, একটা ছড়া, সেটা হচ্ছে, খোয়াই থেকে ধর্মনগর এমন বেশি দূর কি, সাত সকালে হাপুরের ভাত খাওয়া, তারপর একটু বিশ্রাম নিয়ে কমলপুর হোটেলে, ঘড়ির কাটায় দুটো তখন গন্ডাছড়া মোটেলে, চাটা খেয়ে হেঁটে হেঁটে তৈদুবাড়ি আস্তানা, সন্ধ্যায় অমরপুরে পুষে নেই কোনো ভাবনা, ডম্বুরের ঢেউ দেখে ঠিক সন্ধ্যা 7টায় উদয়পুরের দিকে ফের রাত্রিতে মন ধায়, মাতাবাড়ি থেকে রাত মেলাগড় পা বাড়িয়ে আগরতলা চলে আসি বিশালগড় মারিয়ে, ঘুম থেকে জেগে ওঠে দেখি রবি উঠে রে, যাইনি তো কোথাও আসি প্রতাপগড়ে রে। আসলে স্বপ্নটা এরকমই, কত অনেক কিছু আমরা দেখি বলে, কিন্তু আসলে ওই ঘুমের পরে দেখা যায় যে ঘটনাটা কি। আমি আগে বলছিলাম যে রেলের আমার কিছু লেখা আছে, আমি এখানে একটা ছোট্ট শোনাবার চেষ্টা করছি। রেল স্টেশনের চিত্র, পাতের উপর গড়গড়িয়ে রেলটা, এটার ছন্দটা অন্যরকমের, পাতের উপর গড়গড়িয়ে রেলটা, দৌড়ে ছোটে ব্রিজ পেরিয়ে খালটা, পাহাড় টিলা বন বাঁধার মাঠটা, পেছন পেলে পেরিয়ে আসে হাটটা, ঘন্টি বেজে থামে যখন স্টেশনে, যাত্রীরা আর কেউ থাকে না আসনে, সবাই নামে পোটলা পুটলি নিয়ে, কেউ বা আবার নামায় কুলি দিয়ে, দেরিতে ছাড়বে যাত্রী জিমায় বসে, কতক যাত্রীর আনন্দে গা ভাসে, মিয়া বিবি সাথে ছেলে পুলে, কারো কাঁধে ব্যাগ শিশু কোলে, হকার চলে ডেকে ডেকে ও ভাই, চা বিস্কুট কফি বাদাম কি চাই, টিকিট বাবু দাঁড়িয়ে মেইন গেইটে, চেক করে টিকিট ঠিক আছে তো রেটে, যাত্রী খুঁজে বসার সিট সেই রাত্রে, বাদাম কিনে খায় কাগজ পাত্রে, কেউ বা আবার দেয় বসে গাড্ডা, ওই কোনাটায় বসে তাসের আড্ডা, রেলগাড়িটা যায় স্টেশন ছাড়িয়ে, এক নিমিষে চিত্রটা যায় হারিয়ে। এরকম অজস্র আছে। হ্যাঁ, আমি একটা বিচিত্র ছড়ারিয়া পড়ছি, এটা শিখে আটলি বলা যায় আর কি। রাজার কাছে প্রজা ভালো যদি দেয় খাজনা, কি আনন্দ রাজার ঘরে বাজায় খালি বাজনা, খেতে ভালো মন্ডা মিঠাই, খেতে ভালো মিষ্টি, তার চেয়ে অধিক ভালো বাড়ি এলে ইষ্টি, মিষ্টি মুখে মিষ্টি হাসি, কথা সারাক্ষণ, দুষ্ট লোকের মিষ্ট কথা তিক্ত বিলক্ষণ, হাতের কাছে মিষ্টি তবু তারে ছোঁয়া বারণ, ডায়াবেটিস তাই কিনা না খাওয়ার কারণ,
দুষ্ট লোকের মিষ্ট কথায় কেউ বা যদি ভোলে, দুদিন পরে সব কিছু তার হারায় তুলে মূলে। মন্ডা মিঠাই ছিটাই ছিটাই যত কাকের দল, কাকা রবে জুটতে থাকে নিয়েই দলবল। বাদর যদি আদর পায় ঘাড়ে চড়ে বসে, দুষ্ট লোক মিষ্ট কথায় মানুষ রাখে বসে। ভোটের আগে সবাই ভালো, শত্রু থেকে মিত্র, পাশের পর দেখা যায় অন্যরকম চিত্র। বাবা চাইলে টাকা নেই, শ্বশুর এলে বাড়ি, মাছ মাংস মিষ্টি দই আসে কারি কারি। যারে করলে উপকার সেই তোমায় বকে, জেনে রাখো এমন লোক নিজে নিজেই ঠকে। আমের গন্ধে মাতোয়ারা মাছি করে ভিড়, পিঁপড়ে আসে দলে দলে খেতে রসক্ষীর। মা ভালো মাসি ভালো তার সে ভালো মামা, দাবি করলেই পাওয়া যায় নতুন জুতো জামা। সস্তা পেয়ে বস্তা ভরে উস্তা খালির মামা, বাজার থেকে আনলো কিনে মিষ্টি আলুর ধামা। ধামা কিনে ঘামা ঘামা মামার শরীর, হায় রে মামার মুখে পড়লো ঝামা, ব্যবসা এবার চাই রে। গরমকালে নরম হলো আলুর যত বস্তা, হায় রে মামা কিনছে ধাম আয়েস। আমার ছড়া ঠিক যেন ভাই ভূত পেতনির বাড়ি, ভয় আছে সাহসও আছে জঙ্গল সারি সারি। আমার ছড়া যেন করা শিশুর মুখের হাসি, পুষ পার্বণ বৈশাখ মেলা মুলি বাঁশের বাঁশি। আমার ছড়ায় লুকিয়ে আছে বিন্নি দানের খই, চিরার সাথে গুড় মেশানো সুবু সুবু দই। আমার ছড়া ঠিক যেন ভাই সূর্যমুখী ফুল, দিন রাত পড়তে যেন কারুই হয় না ভুল। এখন আষাঢ় মাস, আষাঢ়ের একটা ছড়া পড়ি, নাম হচ্ছে আষাঢ়ে বৃষ্টি। সারাদিন ঝিমঝিম রিমঝিম আষাঢ়ের বৃষ্টি, চালে পরে তালে তালে কি দারুণ মিষ্টি। মাঠ ঘাট খাল বিল জলে থই থই, উজানের জল পথে চলে মাছ কই। গরুগুলো মাঠে চড়ে ভিজে খায় ঘাস, মাথাতে টোপর পরে চাষি করে চাষ। পাখিগুলো গাছে বসে দানা ঝাপটায়, ঠায় বসা গাছ ডালে হয়ে নিরুপায়। পথঘাট শুনশান জনহীন পথ, ভিজে ভিজে কে যায় নিয়ে দেহ রথ। বৃষ্টিটা থেমে আসে ফাঁকে ফাঁকে রোদ, বুড়োটায় জলে ভিজে গায়ে নেই বোধ। আহ্লাদে আটকানা জলে ভিজে শিশুটা, সর্দি আর কাশি লেগে বসে গেছে বুকটা। কেউ খায় ভাজি ভুজি কাঁঠালের বিচি, কয়েকজনে গল্প করে খুব রসারসি। অলস দেহ দেখি প্রতি ঘরে ঘরে, কাজ নেই কম্ম নেই কেউ গান ধরে। বাহ, আমরা আবার একটি প্রশ্ন নেব। আমরা জানি যে কোনো কবি, সে যে কোনো সাহিত্যে যে কোনো ভাষারই হোক না কেন, ওনাদের কবিতা লেখার পেছনে একটা কারণ থাকে। হয়তো দুঃখ থাকে, শোক থাকে, আনন্দ থাকে, রোমান্স থাকে, বিশেষ অনুভূতি থাকে, বা কেউ কেউ কোনো বৈপ্লবিক চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে এই কবিতা লেখার প্রেরণা পান, বা বেশ কিছু দায়বদ্ধতার নিরিখে উনি কলম ধরেন এবং পরবর্তী সময়ে দেখা যায় ওনারা এক একজন এক একটা বিখ্যাত ফিগার হয়ে উঠেছেন বা ছিলেন, এখনো আছেন। আপনি একজন কবি শুধু নন, একজন ছড়াকার, একজন সাহিত্যিক, এবং বিশেষ করে আপনার সাহিত্যের পরিধিটা শুধু একটা বিশেষ জায়গায় সীমাবদ্ধ নয়। আপনি আধ্যাত্মিক চিন্তাধারার চেতনায় সমৃদ্ধ, বাবা লোকনাথ থেকে শুরু করে মা কালীর উপর বেশ কিছু তথ্য সমৃদ্ধ মানে লেখালেখি আপনি করেছেন বিভিন্ন পত্রপত্রিকায়, আমাদের রাজ্যের স্বনামধন্য পত্রপত্রিকায়। তো আপনার এই ছড়া লেখার উৎসটা বা প্রেরণাটা কার কাছ থেকে আপনি প্রথম পেয়েছেন? আসলে এটা কারো কাছ থেকে প্রেরণা পাইনি ঠিকই, কিন্তু আমি কিছু কিছু ছড়া যেটা আমার নজরে পড়েছে, যেগুলো আমি পরে দেখলাম যে এই ছন্দে মিলানো যে একটা আনন্দ, এই দিকটা যখন আমার মনে বিশেষভাবে রেখাপাত করছে, তখনই কিন্তু আমি
এই ছন্দে লেখা শুরু করেছি। আমি অনেকবার চেষ্টা করেছি অমিত্রাক্ষর ছন্দে কবিতা লেখার জন্য, কিন্তু ওই কবিতা লিখতে গিয়ে আমার ওই ছন্দেই এসে যায়। কাজে আমি আমি এরকম আপ্লুত হয়েছি যে ছন্দের ব্যাপারে, যে আমি আর একে কিছুতেই ছেড়ে থাকতে পারলাম না। তাই আমার, যেহেতু আমি শিক্ষকতা করেছি, তাই ওই শিক্ষকতার সময়ের ফাঁকে ফাঁকে আমি 2-4টে ছড়া প্রতিদিন আমি লিখে আসছি, এখনো লিখছি। তো কাজেই আমার কার থেকে অনুপ্রেরণা পেয়েছি এরকম ঠিক না, আমি নিজে নিজে আসলে এই ছড়ার দিকটা বেছে নিয়েছি এবং লেখার জন্য চেষ্টা করেছি। আজ পর্যন্ত এই পর্যন্ত যে এসেছি শুধু নিজের তাগিদে। এই তাগিদটা কিন্তু অন্তর থেকে আসে। কখন আসে? যখন মানুষ একটা কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, তখন সে সবকিছু ভুলে গিয়ে আসলে ওই তার আকৃষ্টতার দিকে সে নজর দেয়। আমারও তদ্রুপ। আমি এই ছড়া যখন লিখতে শুরু করি, এক জায়গায় বসে আমি 4-5টা লিখে ফেলি, আবার হয়তো 2-1 দিন গ্যাপ যায়, কিন্তু এমনি কন্টিনিউ এইভাবে আমার লেখা চলে আসছে। তারপর বিভিন্নভাবে এই প্রকৃতির উপর ছড়া, তারপরে এই পরিবেশের উপর, তারপরে মেঘ বৃষ্টির উপর, তারপরে আমাদের সমাজের উপর, তারপরে সংসারের উপর, তারপরে ছোট ছোট ছেলে মেয়েদের উপর, তারা কোনটা ভালোবাসে, তারা কি করতে চায় ইত্যাকার বিষয় নিয়ে আমি এইভাবে যখন চিন্তা করি, তখন প্রত্যেকটাতেই আমি মানে কলম ধরলেই দেখছি যে আমার যেরকমই হোক একটা লেখা হয়ে যাচ্ছে। তারপর আমি দেখলাম যে না, এটা যেমন তেমন নয়, লেখাটা ভালোই হয়েছে, এখন পরিবেশন করতে পারলেই হয়, আর ছোটদের কাছে এটা পৌঁছাতে পারলেই হয়। এই ভিউ নিয়েই আমি এখনো লেখালেখি করে চলছি। আমাদের রাজ্যে হাসি ঠাট্টার উপর, বিশেষ করে হাসি প্রতিযোগিতার যেটা হয় প্রতি বছর, সেই বলাকা, এই বলাকার হাসির প্রতিযোগিতায়ও আপনি অংশগ্রহণ করেছেন তাদের আমন্ত্রণে, এবং সেখানে আপনি একজন দক্ষ সাহিত্যিক হিসাবে, ছড়াকার হিসাবে তাদেরকে যথেষ্ট হাসিয়েছেন। হাসিটা এখনকার সময়ে যারা মনোবিদ, তাদের বক্তব্য, যারা হাসতে পারে না তাদের অনেক রকমের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তো এর থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা হচ্ছে হাসি। তো সেই দিক থেকে আপনার সাথে আমরা বেশ কিছু কবিতার বই আরও দেখছি। আমরা তো লোভ সামাল দেওয়া মুশকিল, তথাপি ঘোড়ার ডিম একটা আপনার সংকলিত ছড়ার বই। এই ঘোড়ার ডিম থেকে আমাদের আজকের দিনে হাসির খোরাক হিসেবে আপনি কি শোনাবেন? যদি হাসির কথা বলতে হয়, আসলে যে কোনো ছন্দের লেখাই হাসির ব্যাপার এবং আত্মতুষ্টির বিষয় হয়ে দাঁড়ায়। তা আমি এরকম একটা, যেমন দারুণ খাবার, আমার এই ছড়া কুম্ভে একটা লেখা আছে দারুণ খাবার। লেখাটা আমি পড়ছি। ঘুষ খাও ঢুস খাও ছোট কি বড়, সাপ খাও ব্যাং খাও সাবধানে ধরো, ঘুষি কি ঘুষি খাও খাও কাঁচকলা, দেখো তাতে পরে কিনা পোকা আর শোলা, চর খাও কিল খাও ঢিল কি দোল, দই খাও খই খাও মাখন কি ঘোল, পাতা খাও মাথা খাও খাও মার পেস, জাতা কলে হাতা ঠুকে কাটা খাও গ্যাস, জল খাও ডুবে ডুবে গোল খাও গেলাসে, দোলনায় বসে বসে দোল খাও আয়াসে। তো সবগুলি খাবার কথা বলা হচ্ছে, তবে এগুলি বিচিত্র খাবার। আর আসলে এখানে যে এই যে বইটা ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিমের উপরে একটা লেখা আছে, সেটা আমি একটু শোনাচ্ছি। নামটা হচ্ছে ঘোড়ার ডিম। দাদু তোমায় প্রশ্ন করি উত্তর দেবে আজকেই, ঘোড়ায় নাকি পারে ডিম সে কথা তো জানা নেই, ঘোড়া সে তো জাতে পশু ডিম পারে তো পাখি, কোন সাইজের অশ্বডিম্ব দেখাও আমায় দেখি, শোনে দাদু নাতিরে কয় শোন রে নাতি শোন,
কেমনই বা ঘোড়ার ডিম আর কেমনই বা তার গুণ। ঘোড়ার ডিম এমনই জিনিস, যায় না তারে দেখা, যায় না খাওয়া কিংবা ছোঁয়া, শুধুই ছবি আঁকা। ভাবের ঘোড়ার আছে পাখা, ডিম পারে যে নিত্য, উড়ে উড়ে ঘুরে বেড়ায় স্বর্গ থেকে মত্ত। এমনি করে ক্ষণে ক্ষণে পারে ঘোড়ার ডিম, তা শুনি মানুষ নাচে তা দিনাদিন দিন। কাজের শেষে ফল না পেলে যাকে বলে জিরু, ওই জিরুকেই মনের আয়নায় অশ্বডিম্ব ধরো। পরীক্ষাটায় ভুল দিলে খাতায় মিলে বৃত্ত, ওটাই যে হয় ঘোড়ার ডিম, তাই খাঁটি সত্য। তাই বলি ঘোড়ার ডিম পেতেই যদি চাও, গাড্ডা দিয়ে আড্ডা মেরে ঘোড়ার ডিম খাও। বাহ, এই সত্যি হচ্ছে বাচ্চাদের যথেষ্ট হাসির খোরাক।